আজকের আলোচ্য বিষয় 20টি হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। অর্থাৎ যারা এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সামের রিটেন দেওয়ার পর মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গেছো বা ভাবছো ইন্টারভিউ ক্ষেত্রে নাম আসতে পারে, তাদের জন্য বেশ কিছু কোশ্চেন আমরা আলোচনা করব, যেগুলো মূলত এসএলএসটি অর্থাৎ স্কুলের চাকরির জন্য যে ধরনের হাইপোথেটিক্যাল কোশ্চেন প্রিভিয়াস বছরে করা হয়েছে সেইখান থেকে, এবং এই ধরনের প্রশ্নের উপর ভিত্তি করে আর কী প্রশ্ন হতে পারে সেই নিয়ে আলোচনা। 20টি প্রশ্ন লিখলেও এই প্রশ্নগুলো যখন আমরা আলোচনা করব, তোমরা দেখবে এই প্রশ্নটা প্রায় 50টার মতো হয়ে যাবে। এবং তোমরা নিশ্চিত থাকতে পারো, যদি তোমাদের কোনো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করা হয়, তাহলে এই যে 20 বা 50 বলছি সেখান থেকেই করা হবে। অর্থাৎ এই যে আমরা আলোচনা করব যেগুলো, তার বাইরে কোনো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন আর আসবে না। তোমরা প্রত্যেককে মনোযোগ দিয়ে দেখো। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে বলি, আমাদের এই শতবিষা এডুকেশন চ্যানেলটি সম্পূর্ণভাবে একাডেমিক এবং কম্পিটিটিভ গাইড উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, এবং তোমরা যদি মনে করো এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো লাইক করতে পারো পরবর্তী আপডেটের জন্য। আমরা এরপরে ডাইরেক্ট কোশ্চেনগুলো আলোচনা করব। কোশ্চেনগুলো আলোচনা করার আগে যে কথাটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই যে হাইপোথেটিক্যাল কোশ্চেনের কথা বলছি, এটা কিন্তু তোমরা প্রত্যেককেই যে পাবে এই ধরনের কোশ্চেন সেটা ভুল ধারণা। কারণ পূর্বে দেখা গেছে মোটামুটিভাবে 100 জন স্টুডেন্ট থাকলে আমি ধরে নিচ্ছি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 35 থেকে 40% স্টুডেন্টকে বা 40%-এর কিছু বেশি এমন স্টুডেন্টকে কিন্তু এই ধরনের হাইপোথেটিক্যাল কোশ্চেন করতে দেখা গেছে। বাকিদের ক্ষেত্রে কী হয়, ডিরেক্ট ইন্ট্রোডিউস ইউরসেলফ বলার পর বা না বলার পর তাদেরকে সরাসরি সাবজেক্টিভ প্রশ্ন, যে সাবজেক্ট পড়াবেন আর কি, যে সাবজেক্টের জন্য ইন্টারভিউ দিতে গেছেন সেই সাবজেক্টের প্রশ্ন করা হয়। অর্থাৎ প্রত্যেকে এই প্রশ্ন পাবে এরকমটা নয়, 35 থেকে 40% স্টুডেন্ট এই ধরনের প্রশ্ন পেতে পারো। এবং এটাও বিষয়, আমরা যে 20-50টা প্রশ্ন আলোচনা করবো বললাম, 20টা প্রশ্ন লিখেছি এবং আলোচনা করার সময় দেখবে এটা ডবল হয়ে যাবে। সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রত্যেককেই সবগুলো জিজ্ঞেস করবে তা নয়, ম্যাক্সিমাম 1টা থেকে 2টো প্রশ্ন তোমরা পেতে পারো। আরেকটা বিষয়, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা যারা ইন্টারভিউ দেবে তাদের বর্তমান পরিস্থিতি বা বর্তমান তোমরা কী পজিশনে আছো, কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তার উপরে কিন্তু উত্তর পাল্টাতে পারে। ফলে আমি কিন্তু একটা অ্যাভারেজ উত্তর তোমাদের বলে দেবো, তোমরা সেই উত্তরগুলো খাতায় লিখে নিতে পারো, সেটা রেকটিফিকেশান করতে পারো। যদি মনে হয় এই যে উত্তরটা সেটা পুরোটাই চেঞ্জ করা দরকার, তোমরা চেঞ্জ করে নিতে পারো। কিন্তু এই ধরনের কোশ্চেন বা এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা লিখে অবশ্যই প্র্যাকটিস করবে। এরপর আমরা ধীরে ধীরে কোশ্চেনগুলো আলোচনা করব। আমরা যদি প্রথম প্রশ্নটা এবার দেখি, 1 নম্বর, একজন শিক্ষকের আচরণ কেমন হবে। আমি উত্তরটা তোমাদের বলছি, তোমরা অবশ্যই লিখে নিতে পারো বা মনে রাখতে পারো। উত্তরটা এভাবে শুরু করবে যে, স্যার, একজন শিক্ষক হবেন আচরণে মিতা, কর্মে সে আচার্য, অন্তরে পিতা। অর্থাৎ আচরণটা তার হবে বন্ধুর মতো, মিতা নাই বন্ধু, অর্থাৎ সে বন্ধুর মতো মিশবে। অর্থাৎ ছাত্রছাত্রী তাকে তার সমস্ত সমস্যার কথা খুব সহজভাবে বলতে পারবে, যে কোনো পড়াশোনার বিষয় তার সঙ্গে আলোচনা করতে পারবে। কিন্তু কর্মে সে আচার্য, অর্থাৎ যখন তিনি পড়াবেন তখন তিনি আচার্যের ন্যায় পড়াবেন। অর্থাৎ আচার্য মানে গুরু। গুরু যেমন শিষ্যকে সমস্ত বিষয়ে দেখভাল করে, সমস্ত বিপদ আপদ বা সুখ দুঃখের সময় থাকে সেভাবে তিনি সাহায্য করবেন, পড়াবেন, শিক্ষা দেবেন। এবং অন্তরে পিতা, অর্থাৎ শিক্ষকের অন্তরটা হবে ছাত্রছাত্রীর প্রতি পিতৃতুল্য আচরণ করবে, পিতার ন্যায় আচরণ করবেন। এরপরে বলবে, শিক্ষক হলেন শিষ্টাচার, ক্ষমা এবং কর্তব্যের মতো 3টি মহান গুণে তৈরি একজন মানুষ। অর্থাৎ শিক্ষকের মধ্যে যেমন থাকবে শিষ্টাচার, যেটা তার ছাত্রছাত্রী তার কাছে শিখবে, এবং ক্ষমাশীল মনোভাব, এবং অবশ্যই কর্তব্যপরায়ণতা, অর্থাৎ বা ছাত্রছাত্রীর প্রতি যে কর্তব্য সেটা থাকবে। এইভাবে তোমরা বলবে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমরা অন্য কিছু অ্যাড করতে পারো। অর্থাৎ 2টো ইম্পর্টেন্ট বিষয় তোমাদের বললাম, একটা হচ্ছেন শিক্ষক হবেন আচরণে মিতা, কর্মে সে আচার্য, অন্তরে পিতা। 2 নম্বর বিষয় যেটা বললাম সেটা হচ্ছে শিক্ষকের মধ্যে শিষ্টাচার, ক্ষমা এবং কর্তব্যপরায়ণতা, এই 3টে মহান গুণ থাকবে। এটা গেল বিষয়। 2 নম্বর যেটা প্রশ্ন, শিক্ষকের পোশাক পরিচ্ছদ কেমন হবে। অর্থাৎ একজন শিক্ষক মহাশয়া বা শিক্ষিকা মহাশয়া যখন বিদ্যালয়ে যাবেন তিনি কী ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবহার করবেন, এখান থেকে কিন্তু জিজ্ঞাসা করে। কারণ বর্তমান সময় দেখা যায় অনেক কিছু পোশাক পরে আর কি। সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমরা এই কথাটা বলবে যে, আমরা জানি যে একজন ছোট বাচ্চা বা শিশু বা শিক্ষার্থী যখন বিদ্যালয়ে যায় বা যখন সে বাড়িতে থাকে, তখন সে তার খুব কাছের মানুষজন বা তার ভালোবাসার মানুষজন বা পছন্দের মানুষজনকে অনুকরণ বা অনুসরণ করার চেষ্টা করে। আমরা দেখে থাকি বাচ্চারা কোনো ফুটবল প্লেয়ার বা ক্রিকেট খেলোয়াড়কে দেখার পর তাদেরকে নকল করার চেষ্টা করে। ঠিক তেমনই কোনো প্রিয় শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া যখন কোনো পোশাক পরিচ্ছদ পরবেন, সেটা যেন তারা যদি সেই পোশাক পরিচ্ছদটা দেখে
সেই ধরনের পোশাক পরিচ্ছদ যদি পরতে চায় সেক্ষেত্রে তেমনই পোশাক পরিচ্ছদ পরতে হবে যেটাতে শালীনতা আছে, যেটা দৃষ্টিকটু নয়। অবশ্যই এমন পোশাক পরিচ্ছদ পরতে হবে যেটা ছাত্রদের কাছে গ্রহণযোগ্য হবে। এবং যেহেতু শিক্ষক একটা নোবেল প্রফেশন, একটা সমাজের আদর্শ মানুষ, সেক্ষেত্রে তাকে তেমন পোশাকই পরতে হবে যেটা ছাত্রদের কাছে গ্রহণযোগ্য এবং অবশ্যই সমাজের কাছে গ্রহণযোগ্য। অবশ্যই এটা শিক্ষকের পোশাক পরিচ্ছদ বলতে স্কুলে কীভাবে যাওয়ার কথা বলা হচ্ছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে শিক্ষক কেন হতে চাইছেন। এবার এই প্রশ্নের উত্তরটা বিভিন্নভাবে হতে পারে। হয়তো কেউ একজন বর্তমানে কিছুই করেন না, তিনি প্রাইভেট টিউশন পড়াচ্ছেন, তাহলে তার উত্তরটা একরকম হবে। তিনি হয়তো কোনো সরকারি জায়গায় কাজ করছেন, কোনো ক্লার্কশিপ বা অন্য কোনো জায়গায়, হয়তো গভর্নমেন্ট, সেখানে তিনি স্যালারি পান। কেউ এমন হতে পারে তিনি কোনো প্রাইভেট ফার্মে কাজ করছেন, কেউ সেলসম্যানে কাজ করছেন, কোনো ব্যাংকের যারা অফরোলে কাজ করছেন, এইভাবে। তাহলে এক একজনের উত্তর এক এক রকম হবে। কিন্তু উত্তর যাই হোক না কেন, এখানে একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে যে দেখুন, শিক্ষক হচ্ছেন বিভিন্ন পেশার মধ্যে আমার মনে হয় সবথেকে একটি আদর্শ পেশা। কারণ যিনি ডাক্তার, যিনি উকিল, যিনি ইঞ্জিনিয়ার, যিনি কোনো বড় কোম্পানির সিইও, প্রত্যেকেই কিন্তু ছোটোবেলায় তার প্রাথমিক পাঠটা কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছে নিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে যিনি যখন এমবিবিএস পড়েছেন তখন নিশ্চয়ই তিনি কোনো ডাক্তারের কাছে পড়াশোনা করেছেন, আলাদা ব্যাপার। যার কাছে পড়াশোনা করেছেন তিনিও কিন্তু শিক্ষা লাভ করেছেন কোনো শিক্ষকের কাছে প্রাথমিক পাঠটা। যিনি এলএলবি করেছেন তিনি এলএলবি পড়ার সময়টা বাদ দিয়ে প্রাথমিক পাঠটাও কিন্তু শিক্ষকের কাছে নিয়েছেন। যিনি ইঞ্জিনিয়ার তিনি বিটেক বা এমটেক করাটা বাদ দিয়ে প্রাথমিক পাঠটাও শিক্ষকের কাছে নিয়েছেন। এছাড়া যিনি কোনো কোম্পানির সিইও বা অন্য ম্যানেজার তিনিও এমবিএ করার সময়, বিবিএ করার সময় মানে বাদ দিয়ে বাকি সময়টা কিন্তু কোনো শিক্ষক অর্থাৎ প্রাথমিক পাঠটা স্কুলটা শিক্ষকের কাছে চেয়েছেন। অর্থাৎ একজন শিক্ষক হচ্ছে এমন একজন পেশা যিনি একাধারে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উকিল, মানুষের মতো মানুষ তৈরি করতে পারেন। তিনি যদি প্রাথমিকভাবে একজন ছাত্রকে বা একটা ছেলে বা মেয়েকে জীবন গড়ার যে আদর্শ সেটা দিতে পারেন, তার যে নীতি দিতে পারেন, তিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে একজন ভালো ডাক্তার হতে পারেন, ভালো মানুষ হতে পারেন, ভালো ইঞ্জিনিয়ার হতে পারেন। এইভাবে তোমাদেরকে বলতে হবে। এর সঙ্গে তুমি আরও কিছু অ্যাড করতে চাইছো এবং তারপরে বলবে সেই কারণেই কিন্তু আমার প্রথম থেকেই ইচ্ছা, আমি চাই ছোটোবেলা থেকেই যারা পড়াশোনার মধ্যে আসছে তাদেরকে সঠিক মানুষ হবার শিক্ষা দেওয়া, যাতে পরবর্তী ক্ষেত্রে তিনি যাই হন না কেন অন্তত তিনি মানুষের মতো আচরণ করেন, তার মধ্যে মানবতা গুণটা থাকে, বিবেকবোধ থাকে। এই বিষয়গুলো একটু বলতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, আমি পূর্বে বলেছিলাম একটা ভিডিওতে যে এমন কিছু বলতে হবে সেখানে হয়তো একটু বাড়িয়ে বলা বা একটু ভালো করে বলা, একটু বলতে হবে। ওটা মিথ্যা কথা নয়, কিন্তু একটু বেশ যাতে পছন্দসই হয় যারা পরীক্ষা নিয়েছে তাদের ক্ষেত্রে। 4 নম্বর প্রশ্ন, শিক্ষক না হলে কী পেশা বেছে নেবেন। এখানে একটা প্রশ্ন আছে, মানে এই বিষয় আছে, এটা বলে রাখা ভালো। তোমরা হয়তো কেউ এই মুহূর্তে ডাব্লিউবিপি এসআইয়ের পরীক্ষা দেবে, কারণ রিসেন্ট এসআইয়ের পরীক্ষা আছে, এসআইয়ের পরীক্ষা আছে 12 তারিখ 15 তারিখ, আমি জানি কেপি এবং ডাব্লিউবিপির। এক্ষেত্রে একটা বিষয় না বলা ভালো, ওটা আমার মানে মতামত বলছি, তোমরা যদি মনে হয় তোমরা বলতে পারো। এমন কিছু পেশা তুমি পরীক্ষা দিচ্ছ নিশ্চয়ই, কিন্তু যেটা শিক্ষক এবং ওই পেশাটা ঠিক উল্টো, মানে উল্টো বলতে কোনো পেশাকে আমি ছোটো বা বড় বা ভালো নয় বা খারাপ এরকম কিছু নয়। মানে আমি এই কারণেই বলছি, কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে একটা বিশেষ একজন তিনি কোনো একজন ডাক্তারবাবুর কাছে গেছেন, তিনি বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আর কি, যে কী আপনার উদ্দেশ্য, কী পেশা দিয়ে পরবর্তী যেতে চাইছেন। তিনি হঠাৎ করে বললেন যে আমি এখন এই মুহূর্তে নেট দিয়েছি, এবার পিএইচডি করব, প্রফেসর হতে চাইছি, আর যদি না হয় আমি ডব্লিউবিপির কনস্টেবলের পরীক্ষা দিয়েছি। মানে বিষয়টা হচ্ছে উনি তখন বললেন যে তাহলে ব্যাপারটা তো একদম অন্যরকম হয়ে যাচ্ছে, কোনোটাই ছোটো বা বড়ো আমি এটা বলতে চাইছি না। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এমন কিছু বলবে যেটা শিক্ষকের সঙ্গে যায়। আপনি এবার অ্যাকচুয়ালি অন্য পরীক্ষা দিচ্ছেন, সেখানে কনস্টেবল পরীক্ষা দিচ্ছেন কি ক্লার্কশিপের দিচ্ছেন কি এসএসসি এমটিএস দিয়েছেন, আলাদা ব্যাপার, সেখানে পেলে চলে যাবেন, সেসব পরের প্রসঙ্গ। কিন্তু ওই ইন্টারভিউ বোর্ডে আপনাকে শিক্ষক না হলে কী পেশা বেছে নেবেন, সেক্ষেত্রে ওই সমতুল্য কিছু পেশার কথা বলবেন। হয়তো আপনি বললেন যে আমি পিএসসি মিসেলেনিয়াসের মেন দিয়েছি, আগস্ট মাসে যেটা হয়ে গেছে, কি মিসেলেনিয়াসের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি, পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশান এলে দেবো। বা আপনি এসএসসি সিজিএলে পরীক্ষা দেবো, কি ডাব্লিউবিসিএসে পরীক্ষা দিচ্ছি। এছাড়া আমি নেট সেটের চেষ্টা করছি বা নেট সেট কোয়ালিফাই করেছি, পিএইচডি চেষ্টা করছি, কি পরবর্তী ক্ষেত্রে সিএসসি দেবো, এরকম কিছু আর কি। যদি কারোর মনে হয় যে না আমি ওই যেগুলো যা পরীক্ষা দিচ্ছি তাই বলবো, তাই বলতে পারেন। এটা আমার একটা অভিজ্ঞতা আছে, সেই জন্য আমি আপনাকে এটা বললাম। নেক্সট, এই চাকরিটা না পেলে কি করবেন। অবশ্যই এটাও সে একই ব্যাপার,
যেই চাকরি না পেলে শিক্ষক না হলে কী হবেন, এটাও যেমন একই বিষয়ে বললাম। এক্ষেত্রেও এমন কিছু বলবেন যেটা শিক্ষক রিলেটেড কোনো ব্যাপার হয় সেটা বলবেন। এবার যদি বর্তমানে আপনি যেটাই মানে করতে চাইছেন আর কি, বা যে পরীক্ষাটা দিতে চাইছেন সেটাই বলতে চান, সেটাই বলতে পারবেন, সেটা আপনার ব্যাপার। নেক্সট 6 নম্বর, কোন কোন পরীক্ষা দিচ্ছেন। এক্ষেত্রেও সেই ব্যাপারটা একই দাঁড়িয়ে যাচ্ছে। পূর্বেই আমি বললাম শিক্ষক রিলেটেড যে পেশা বা ওই সমতুল্য যে সমস্ত পেশা রয়েছে সেগুলোর পরীক্ষা দিচ্ছেন বলতে পারেন। যদি মনে হয় যে না এর বাইরে আমি অন্য পরীক্ষাও দিই, একটু অপোজিট, সেক্ষেত্রে সেটা বলবো না, বা বলবো সেটা আপনাদের ব্যাপার, বলতে পারেন বা নাও বলতে পারেন। নেক্সট, এরপর কোন পরীক্ষা দেবেন, যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেটা বলবেন। কিন্তু এখানতেও সে একটাই বিষয় যেটা আমি পূর্বে বললাম, যে এমন কিছু নাম বলে দিলেন সেটা শিক্ষকের সঙ্গে অপোজিট চলে যাচ্ছে, সেক্ষেত্রে বলতেই পারে যে হঠাৎ করে শিক্ষক থেকে ওই পরীক্ষাটা কেন দিচ্ছেন, এটা তো একটু আলাদা হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আবারও বলছি, কোনো পেশা ছোট কোনো পেশা বড় এই প্রসঙ্গে বলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা ইন্টারভিউ বোর্ড, সেক্ষেত্রে যেহেতু শিক্ষক প্রথমে আপনি বলছেন হয়তো কোনো কারণে যে আমি এটা আদর্শ পেশা, এই পেশাটাই বেছে নিতে চাইছি, কারণ এই পেশার মাধ্যমেই সঠিক মানুষ তৈরি করা যায়, তিনি যাই হোক না কেন পরবর্তী ক্ষেত্রে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, শিক্ষক, তিনি একজন মানুষ হবেন, সেই শিক্ষা দিতে চাইছি। সেক্ষেত্রে হঠাৎ করে আবার অন্য একটা পেশা বলে দেওয়াটা একটু সমস্যা হয়ে যাবে। নেক্সট 8 নম্বর, আপনার জীবনের উদ্দেশ্য কী। এটা একটা কমন প্রশ্ন এবং এটা খুব স্ট্রিকি প্রশ্ন, এবং এই উত্তরটা কীভাবে দেবেন এটা বলে দিই আপনাদের। উদ্দেশ্য যেহেতু বলেছি, এবং এটা একটা এসএলএসটির মতো ইন্টারভিউ প্রসেস, ফলে ওই যে প্রথমে যে উত্তরটা আমি বলেছি শিক্ষক কেন হতে চাইছেন, এই উদ্দেশ্যটাকে ধরিয়ে আপনাকে এখানে বলতে হবে। এখানে উদ্দেশ্য কী বলতে আমি হঠাৎ করে বললাম আমি চাকরি বাড়ি যদি পাই সেক্ষেত্রে আমি অনেক কিছু মানুষের সেবা করতে পারবো, এই সমস্ত বিষয়গুলো তো বলবেনই, যা বলবেন। কিন্তু যেহেতু এখানে একটা এসএলএসটির মতো পরীক্ষা, এসএসসির পরীক্ষা মানে স্কুলে চাকরির পরীক্ষা, সেক্ষেত্রে শিক্ষার কথাটা এখানে বলতে হবে। শিক্ষা বলতে যে আমার উদ্দেশ্যই হচ্ছে যে আমি যেভাবে শিক্ষা পেয়েছি, আমাদের যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া বা বাবা মায়ের কাছে শিক্ষা পেয়েছি, সেই যে শিক্ষা, মানুষ গড়ার শিক্ষা, মানুষের মধ্যে বিবেক তৈরি করার শিক্ষা, মানুষের মধ্যে যে নীতি আদর্শ সেগুলো জাগিয়ে তোলার শিক্ষা, সেই শিক্ষাটা আমি কিন্তু আপাততভাবে আমার যারা ছাত্রছাত্রী হবেন বা হবে তাদেরকে দিতে চাইছি, তারা যাতে পরবর্তী ক্ষেত্রে ভালো মানুষ হয়, এটা আপাতত আমার একটা উদ্দেশ্য। এরপরে এর সঙ্গে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান সেটা আপনার ব্যাপার, করতে পারেন। অনেকে অন্য উদ্দেশ্য বলতে যে আমি যদি একটা চাকরি পাই, আমার একটা ইকোনমিক স্থিতাবস্থা আসে, সেক্ষেত্রে আমি যারা গরিব মানুষ, যাদের আর্থিকভাবে দুর্বল, তাদেরকে আমি সাহায্য করতে পারবো। আমি যদি ইকোনমিক্যালি স্থিতাবস্থায় আসি, সেক্ষেত্রে আমি যে টিউশনটা পড়াই, সেক্ষেত্রে সেই টিউশন পড়ানোটা বন্ধ করে দেবো, এবং তারপরে আমি যারা গরিব মানুষ, যারা সত্যিই পড়াশোনা করতে পারে না পয়সার কমে, যাদেরকে আমি এমনিতেই ফ্রিতে পড়াতাম বা কম পয়সা পড়াতাম, তাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে পড়াবো বা সবাইকেই পড়াবো, এইরকম বিষয়। নেক্সট, বর্তমান চাকরিটা ছাড়তে চাইছেন কেন, অর্থাৎ যে চাকরিটা বর্তমানে করছে, সেটা প্রাইভেট হতে পারে, সেটা গভর্নমেন্ট হতে পারে, কোনো নির্দিষ্টভাবে ব্যবসা হতে পারে, সেটা ছাড়তে চাইছেন কেন। সেক্ষেত্রে একই ব্যাপার, প্রথমে আমি বলছি বারবার, এটা এসএসসি মানে স্কুলের চাকরি, ফলে স্কুলের যে শিক্ষকতা করাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বারবার বোঝাতে হবে। আবার বলছি সবার ক্ষেত্রে একই প্রশ্ন আসবে, মানে সব প্রশ্নগুলো জিজ্ঞেস করতে তা নয়। ফলে যেহেতু আপনি এটা প্রথমেই জিজ্ঞাসা করলো যে আপনি হয়তো দেখলো আপনার লিস্টটা, যে আপনি হয়তো আগে কিছু করতেন বা আপনি বললেন যখন, সাধারণত ইন্টারভিউর সময় কী হয়, যেটা ফর্ম এন্ট্রি করা হয়েছিল সেই ফর্মটা প্রিন্ট করে ওরা থাকে ওখানে, যদি এসএসসি কোথাও থাকবে না, থাকতে পারে সেটা আমার জানা নেই, কিন্তু অন্য পরীক্ষার ক্ষেত্রে থাকে। সেখানে দেখা যাবে তুমি হয়তো পরীক্ষা দিতে যখন ইন্টারভিউ গেলে, বেশি নাম্বার ইন্টারভিউ যেখানে হয়, সেখানে দেখবে ওই ফর্মটা ওখানে রাখাই আছে। অনেকের ক্ষেত্রে জিজ্ঞাসা করে নিজের সম্বন্ধে কিছু বলো, বা অনেকে জিজ্ঞাসা করে না, ডাইরেক্ট ফর্ম দেখে প্রশ্ন করে, ও তুমি তাহলে এই চাকরি করছিলে বা এটা করো, সেটা কেন ছাড়তে চাইছো। সেক্ষেত্রে আমি পূর্বেই বললাম যেহেতু এটা এসএসসি শিক্ষকের পরীক্ষা, সেক্ষেত্রে সেই উত্তর ঘুরিয়ে ফিরিয়ে একই হবে, যে শিক্ষক হতে চাই আমি, কারণ আমার উদ্দেশ্যই হচ্ছে যে ভালো মানুষ তৈরি করা। আমি যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষাটা অন্ততপক্ষে বাচ্চাদের মধ্যে দেওয়া, তাদের যারা পরবর্তী ক্ষেত্রে ভালো মানুষ হয়, কারণ আজকাল ভালো মানুষের সংখ্যা ক্রমশ কমতে চাইছে। বিবেক বোধ জাগরিত হয় বাচ্চাদের মধ্যে, যদি তারা ছোটোবেলা থেকে এইগুলো শেখে, সঠিক নীতি আদর্শ জ্ঞান শেখে, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা যাই হোক না কেন এইগুলো নিয়ে কাজে লাগাবে। এই ধরনের বিষয় কিন্তু বলতে হবে। এরপর তুমি চাইলে এগুলো বলতেই পারো, যেহেতু বর্তমান যে চাকরিটা করছি সেক্ষেত্রে তার যে ইকোনমিক স্থিতাবস্থা অতটা নেই, স্যালারিটা কম, সেক্ষেত্রে যদি আমি এই চাকরিটা পাই, আমার পারিবারিক যে অসুবিধা রয়েছে, আর্থিক অসুবিধা, সেটা মিটবে। ফলে আমি আমার চাকরিটা আরও ভালোভাবে করতে পারবো। আমার যে উদ্দেশ্য আছে যে আরও কিছু মানুষকে সেবা করা, অর্থাৎ যেহেতু আমি শিক্ষক, তাদের ফ্রিতে এডুকেশন দেবো, এই বিষয়গুলো বলতে পারো। নেক্সট যেটা 10 নম্বর ইম্পর্টেন্ট, যে গৃহশিক্ষকতা করা যাবে না, এই বিষয়ে আপনার মতামত কি। অর্থাৎ প্রত্যেকেই বেশিরভাগজন বলবে যে টিউশন পড়ান, সেক্ষেত্রে এই টিউশনটা পড়ানো যাবে না চাকরি পাওয়ার পর, তখন আপনি কি করবেন বা এটার মতামত কী।
এই বিষয়ে এক কন্ট্রোভার্সির উত্তর আমি বলতে বারণ করব। প্রথমেই বলে দেবে যেটা হ্যাঁ একদমই ঠিকই, গৃহশিক্ষকতা করা যাবে না, এটা আমার মতামত। এই নিয়ে যে আমি হ্যাঁ এটা ঠিকই, আমার মতামত এটাই যে যারা বর্তমানে শিক্ষকতা করছেন কোনো সরকারি বিদ্যালয়ে, তাদের শিক্ষকতা করা যাবে না, এটা ঠিকই। কারণ বিভিন্ন সমস্যা যে তোমরা প্রত্যেকেই জানো, যাদের লোকাল টিচার সেক্ষেত্রে পড়াতে গেলে অনেক সময় নাম্বার একটা ব্যাপার থাকে, কম বেশি হয়, এসব নিয়ে তো দীর্ঘদিন ধরে আমরাও পড়াশোনার সময় শুনে এসেছি। এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যারা এই সময় পড়াচ্ছেন না বা চাকরি করছেন না আর কি, তাদের ক্ষেত্রেও একটা অসুবিধা এই বিষয়গুলো। তবে একটা সমস্যার কথা তোমরা এখানে বলতে পারো যদি চাও, যে একজন শিক্ষক যিনি দীর্ঘদিন ধরে স্কুলে পড়াচ্ছেন, কোনো সরকারি স্কুলে পড়াচ্ছেন, তিনি অনেক স্টুডেন্ট পড়ানোর জন্য তার কিন্তু একটা অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। তিনি বিভিন্নভাবে ট্রেনিং পাচ্ছেন। বিএড হয়তো যারা গৃহশিক্ষকতা করছেন তারাও করেছেন, কিন্তু তিনি বিএড করার পরেও বিভিন্ন স্কুলে বিভিন্ন ট্রেনিং হয়, সেই ট্রেনিং পাচ্ছেন, বিভিন্ন ছাত্রদের সঙ্গে মিশছেন, তাদেরকে এভালুয়েট করছেন। ফলে তার যে অভিজ্ঞতাটা কিন্তু ওই যে ছাত্র যারা পড়তে চাইছিলেন তার কাছে, গৃহশিক্ষকতা করা যাবে না বলে কোনো সরকারি বিদ্যালয়ের শিক্ষক তার কাছে পড়তে পারছে না, সেটার জন্য ছাত্ররা বঞ্চিত হবে। এই প্রসঙ্গটা বলতে পারো, এটা কিন্তু ভ্যালিড পয়েন্ট। নেক্সট যেটা 11 নম্বর, নেট সেট পিএইচডি কমপ্লিট, অর্থাৎ হায়ার এডুকেশন যারা আছে, নেট সেট কমপ্লিট হয়ে গেছে, কি পিএইচডি করা হয়ে গেছে, এমফিল করা হয়ে গেছে, এরকম কিছু বিষয়, তাদের ক্ষেত্রে যে আপনি তো ছেড়ে দেবেন, সেক্ষেত্রে তিনি তার মতো করে বলবেন যে না আমি আমার উদ্দেশ্যই প্রথমেই বললাম, যেহেতু শিক্ষকতা এখানে ব্যাপার চলে আসছে, সেই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, যে শিক্ষক হওয়ার যে উদ্দেশ্য, আমি চাইছি আপাতত একটা শিক্ষক হিসাবে পেশা বেছে নিতে। যেহেতু পরবর্তী জীবনে আমি পিএইচডি কমপ্লিট করার পর কি আমি সিএসসিতে যদি পাই, সেক্ষেত্রে তখন আমি এটা ভাববো। আপাতত আমি শিক্ষকতাই করতে চাইছি এবং এই পেশাটাকে আমি বেছে নিতে চাইছি। নেক্সট 12 নম্বর, আপনি কি নিজেকে যোগ্য মনে করেন? এই প্রশ্নটা কিন্তু খুব মনে করতে হবে। উত্তরটা দেওয়ার সময় দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এমন কিছু বলবেন না যেটাতে আপনি বলে দিলেন হ্যাঁ আমি 100% যোগ্য। আবার এমনও কিছু বলা যাবে না যেটার মাধ্যমে আপনি বোঝাতে চাইছেন যে আপনার সব নিজের সম্বন্ধে ধারণাই নেই, কিছুই নেই, আমি যে নিজে কী চাই নিজেই জানি না, এরম বিষয় নয়। এখানে এমন কিছু বলতে হবে যেটা হচ্ছে সম্পূর্ণ হবে হাইপোথেটিক্যাল কোশ্চেন, উত্তরটাও হাইপোথেটিক্যালই হবে। অর্থাৎ যে আমি নিজেকে যোগ্য যখন বলি হ্যাঁ স্যার আমি মোটামুটিভাবে একদম আমার স্কুল জীবন, কলেজ জীবন, পরবর্তীকালে বিএড যে করেছি, সেই সময় বিভিন্ন শিক্ষক মশাই বিভিন্ন ধরনের যে আদর্শ, নীতি, শিক্ষা এসব পেয়েছি, সেগুলো আমি নিশ্চিত যে আমি আমার ছাত্রদেরকে সঠিকভাবে দিতে পারবো। এবং আমার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেটা, বা আমার যেটা পুঁথিগত শিক্ষা যে সাবজেক্টে, সেই সাবজেক্টের শিক্ষক ছাত্র দিতে পারবো। ফলে এই দিক দিয়ে আমি নিজেকে যথেষ্ট যোগ্যই মনে করছি। কিন্তু অবশ্যই আপনারা এই যে আমার যে যোগ্যতাটা, সেটা অবশ্যই দেখে নেবেন যে আমি যে যোগ্যতা আপনাদের দেখাতে পারছি সেটা সঠিক কিনা। নেক্সট 13 নম্বর, দূরে চাকরি পেলে কি যোগদান করবেন? এখানে প্রশ্নটা কখনোই নো উত্তর হবে না। ইয়েস, হ্যাঁ আমি অবশ্যই যোগদান করব, কারণ আমি চাইছি একজন শিক্ষক হতে। সেক্ষেত্রে আমি আবারও বলছি, কিছু কিছু বিষয় আছে একটু ঘুরিয়ে বলা যায়, একটু বাড়িয়ে বলা যায় যে না আমি অন্য চাকরির চেষ্টা করিনি বা করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয়েছে যে এই চাকরিটা সবথেকে বেস্ট, সবথেকে ভালো। অন্তপক্ষে শিক্ষাদান সত্যিই একটা বড় দান। বিভিন্ন জায়গায় আমরা শুনে থাকি যে জ্ঞান দান শ্রেষ্ঠ দান। সেক্ষেত্রে এই যে বিষয়টা আমি যোগদান করব, আমি শিক্ষক হতে চাই, তাই আমি যোগদান করব। তাতে আমার জায়গা কোথায়, কত দূরে, সেটা কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি যে এই যে স্যালারিটা দেওয়া হবে, সেক্ষেত্রে একটা হাউস রেন্ট আছে, বাড়ি ভাড়া ব্যাপার আছে। ফলে যেহেতু আমাদের হাউস রেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে তো আমাদের চাকরি দূরে করতে কোনো অসুবিধা নেই। নেক্সট 14 নম্বর, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষাদান না আর্থিক সচ্ছলতা? অর্থাৎ যারা আগে কোথাও চাকরি করছেন, স্যালারিটা কম, সেটা হতে পারে প্রাইভেট, গভর্নমেন্ট, যাই হোক না কেন, সেক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে যে আপনি যদি ওখানে করছেন তাহলে আপনার উদ্দেশ্যটা কী? সত্যি কি পড়াতে চাইছেন, না আপনার যে ইকোনমিক্যাল ব্যাপারটা রয়েছে সেটাতে সমস্যা আছে, আর একটু কম পয়সা পাচ্ছেন সেই জন্য আসছেন? এক্ষেত্রে বিষয়টা হচ্ছে দুটোকেই এড়িয়ে যাওয়া যাবে না। কারণ তিনারাও বোঝেন যে এটা একটা বিষয়, আর্থিক সচ্ছলতার বিষয়, শিক্ষাদানও বিষয়। প্রায় দুটোকে নিয়েই বলতে হবে যে একদমই স্যার, যেহেতু এখানে আর্থিক সচ্ছলতা নেই, ফলে আমার ওই কাজটা করতে কিন্তু আমি 100% আমার মানসিকভাবে দিতে পারছি না। আমাকে বিভিন্ন রকম চিন্তা করতে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে। ফলে যদি আমি এই চাকরিটা পেয়ে যাই, এখানে অবশ্যই একটা আর্থিক সচ্ছলতা চলে আসবে। ফলে আমি সঠিকভাবে আমার কাজ, আমার যে শিক্ষাদান প্রক্রিয়াটা, যেটা আমি প্রাইভেট স্কুলে করতে পারছিলাম না, কি অন্য প্রাইভেট কোনো ফার্মে করতে পারছিলাম না, কি অন্য একটা কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সমস্যা হচ্ছিলো, সেটা হবে না। ফলে আর্থিক সচ্ছলতা অর্থাৎ আমার পারিবারিক যে সমস্যাগুলো আছে, আমার বৃদ্ধ বাবা মা বা অন্যান্য বিষয়, সেগুলো মিটবে। ফলে আমি 100% আমি যা জানি সেটা কিন্তু আমার ছাত্রদের দিতে পারবো। ফলে অবশ্যই শিক্ষাদান তো রয়েছেই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে আর্থিক সচ্ছলতাটাও আমার দরকার। সঠিক কথা বলে দেওয়াই ভালো।
নেক্সট 15 নম্বর, 9, 10 এবং 11, 12 কোনটাতে জয়েন করবেন? এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, কারণ এখানে প্রশ্ন আসতেই পারে, যেহেতু অনেকেই দুটোতেই ইন্টারভিউ দেবেন। এক্ষেত্রে আমি যেটা উত্তর বলবো, যেহেতু 11, 12 ন্যাচারালি সবাই জয়েন করবেন বা করতে চাইবেন, সেক্ষেত্রে পরে দূরে হলেও 9, 10 করলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইন্টারভিউ বোর্ডে ওই ধরনের নেগেটিভ কথা বলা যাবে না। অবশ্যই বলবেন যে হ্যাঁ, আমি 11, 12 জয়েন করব। কারণ প্রথমেই যে বিষয়টা, সেটা হচ্ছে 9, 10 থেকে 11, 12 যারা স্টুডেন্ট, তারা হচ্ছে ম্যাচিওর স্টুডেন্ট, এবং আমি দেখেছি যে ওই সমস্ত স্টুডেন্টদের যে পড়ানোর ক্ষেত্রে তারা খুব তাড়াতাড়ি বিষয়টা ক্যাপচার করতে পারে, ফলে তাদেরকে পড়াতে সুবিধা হবে। এবং আমি যেহেতু বর্তমানে এমএসসি কমপ্লিট করেছি, তাদেরকে পড়াতে আমার সুবিধাই হবে। তবে 9, 10 পড়াতে কোনো অসুবিধা নেই, তবে আমার ইচ্ছা আছে 11, 12 ছাত্রদেরকে পড়ানো, এই বিষয়টা। কেউ যদি 9, 10 বলতে চান সেটাও বলবেন, সেক্ষেত্রে ঘুরিয়ে বলবেন যে 9, 10 ক্ষেত্রে যেহেতু তারা অন্তপক্ষে আপার প্রাইমারি সেকশনের থেকে একটু ম্যাচিওর, এবং অবশ্যই তারা কিন্তু একদম জীবনের প্রথমবারের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন 10 ক্ষেত্রে, ফলে তাদের যদি আমরা তৈরি করতে পারি এই সময়, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে 11, 12 কি কলেজ লেভেলে ভালো রেজাল্ট করবে, এই যে বিষয়টা, তো দুটোর ক্ষেত্রেই পজিটিভ কথা বলতে হবে যেটাতে জয়েন করবেন। নেক্সট প্রশ্ন অনেকে করতে পারে, আমি পূর্বেই বললাম ওইখানে কিন্তু ফর্ম থাকতে পারে, বা আপনি হয়তো ইন্ট্রোডিউস ইউরসেলফ বলার সময় বলেছেন যে ডিএলএড করেছি, ডিএলএড করলেন কেন, বা ডিএলএডটা আগে করলেন তারপরে বিএড করলেন কেন, এরকম বিষয়ে প্রশ্ন আসতেই পারে। সেক্ষেত্রে বলবেন যেহেতু আমি প্রথম থেকে ইচ্ছা যে আপাতত একটা শিক্ষক হিসেবে নিজের কর্মজীবন শুরু করা, কারণ আমি আমার কাকাকে কি বাবাকে কি আমার কোনো শিক্ষক মহাশয়কে দেখে খুব অনুপ্রাণিত হয়েছিলাম যে শিক্ষকতার দিক থেকে। সেক্ষেত্রে আমার ইচ্ছা আছে যে একদম মানুষকে শিক্ষা দেওয়া, বাচ্চাদের শিক্ষা দেওয়া। সেক্ষেত্রে আমি ডিএলএড করেছিলাম, বিএডও করেছি, যদি হাই স্কুলে না হয় সেক্ষেত্রে প্রাইমারি স্কুল, বা প্রাইমারি স্কুলে না হলে হাই স্কুল, এই বিষয়টা। নেক্সট 17 নম্বর, আপনার সঙ্গে যুক্ত আগের পরিষেবা বা কাজকর্মের কী হবে? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আপনি হয়তো ছেড়ে দিলেন, তাহলে আপনি যে জায়গাটায় করতেন, তো আপনি কলেজে স্যাক্ট, সেক্ষেত্রে সেই পোস্টটা কী হবে? আপনি কোনো একটা প্রাইভেট ফার্মের ম্যানেজার, ভালো পোস্টে স্টক কিপার, তাদের কী হবে? এখান থেকে প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের গুছিয়ে উত্তর দিতে হবে। সেটা কীভাবে উত্তর দেবেন? আপনি যে পোস্টে কাজ করছেন তার কথা তুলে ধরবেন, তুলে ধরে তার যে প্রথমেই বললাম এটা যদি এসএলএসটি মানে শিক্ষক হওয়ার একটা ব্যাপার, ফলে শিক্ষক পেশাটাকে গুরুত্ব দিতে হবে বেশি করে। তারপরে যদি আপনি আগে শিক্ষকই ছিলেন তাদের প্রাইভেট স্কুলে, সেক্ষেত্রে 2 নম্বর ইকোনমিক ব্যাপারটা বলতে হবে, যেহেতু ওখানে হয়তো আগে আপনার যে রেমুনারেশন স্যালারি সেটা কম ছিল, ফলে আর্থিক সচ্ছলতা না থাকার জন্য আপনাকে আরও অন্য কিছু কাজ করতে হতো, ফলে আপনি এই ক্ষেত্রে সেটা হবে না, আপনি 100% দিতে পারবেন। আপনি বাড়ি গিয়ে আরও পড়াশোনা করতে পারবেন, এইভাবে যে আমি বাড়ি গিয়ে আরও পড়াশোনা করতে হবে, যাতে তাদের আরও শিক্ষা দেওয়া যায়, কীভাবে পড়ানো যায়, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। নেক্সট 18 নম্বর, একটা প্রসঙ্গ বারবার উঠে আসবে এখানে, বেটার অপরচুনিটি। হয়তো আগে কিছু করতেন, সেখান থেকে বেটার হলে এটা আসছেন, বা অন্য একটা কিছু করতেন। এই বেটার অপরচুনিটি বলতে আপনার ধারণা কী? এই জায়গা থেকে প্রশ্ন করে। বেটার অপরচুনিটি যে আপনি বলছেন, এর মানে কি? বেটার অপরচুনিটি তো বাড়তেই থাকবে, অর্থাৎ আমার কাছে যখন 5 টাকা আছে, আমি 10 টাকা বেটার ভাবছি, আবার 11 টাকা পরবর্তী ক্ষেত্রে বেটার ভাববো। বিষয়টা তাই তো, কারণ আপনার বিএড আছে, আপনি হাই স্কুলে করছেন, পরবর্তী ক্ষেত্রে সিএসসি হয়তো হয়ে গেল, আপনার কলেজে চলে গেলেন, এরকম তো হতেই পারে। এক্ষেত্রে বেটার অপরচুনিটি বলতে আপনার ধারণাটা কী? সেখানে কিন্তু আপনাকে গুছিয়ে বলতে হবে যে এই যে বেটার অপরচুনিটির কথা বলা হচ্ছে, এটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এটা এক এক রকম। এই বেটার অপরচুনিটি মানে হচ্ছে শিক্ষার দিক থেকে একরকম, আর্থিক দিক থেকে একরকম। আমি বর্তমানে যে শিক্ষক হতে চাইছি, ফলে আমার কাছে এই যে স্কুলের চাকরিটা, এটা হচ্ছে আমার বেটার অপরচুনিটি। কারণ আবার দিয়ে যে ঘুরিয়ে একই কথা, কারণ শিক্ষক হিসাবে আমি যদি কাজ করতে পারি, সেক্ষেত্রে ছোটোবেলা থেকে একটা শিশুকে, একটা বাচ্চাকে, তাদের কিন্তু জীবন গড়ার যে ধারণা, তাদের যে বিবেকবোধ, সেগুলো আমি জাগিয়ে তুলতে পারবো। আমি যা জানি আমার সাবজেক্টের দিক তাদেরকে যথেষ্টভাবে শিক্ষা দিতে পারবো। এবং আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে যে বেশ কিছু এলাকায়, এটা গরিব এলাকায় সাধারণত একটু যারা অনুন্নত শ্রেণীর মানুষ রয়েছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের শিক্ষার হারটা কম, বা তারা সেই শিক্ষার হারটা থেকে বেরিয়ে আসতে পারে না, সেই কম শিক্ষার হারে থাকে। যদি আমি সেই এলাকায় যাই, তাহলে সেখানে আমি আরও উন্নতি করতে পারবো, এই বিষয়টা বলতে হবে। এটা আমার কাছে আমার বেটার অপরচুনিটি, এটা পেলেই কিন্তু আমি খুব খুশি। নেক্সট 19 নম্বর, সরকারি বিদ্যালয়ে স্টুডেন্ট সংখ্যা কমছে কেন? অর্থাৎ স্টুডেন্ট সংখ্যা কম এটা হচ্ছে, এখানে প্রশ্ন করতে পারে। এখানে দেখুন, এখানে কিন্তু একটা বিষয় বলা যাবে না যে বর্তমান ইনফ্রাস্ট্রাকচার যেগুলো, অর্থাৎ বিল্ডিং হিসাবে যদি ভাবি, যথেষ্ট উন্নত, একদম ডেভেলপড, এটা ইয়েস। বিভিন্ন গ্রান্ট দেওয়া হয়, সরকারি সাহায্য এসসি এসটি ওবিসিদের, বা জেনারেল ক্যাটাগরি দেওয়া হয়, মিড ডে মিল দেওয়া হয়, এই সমস্ত বিষয় নিয়ে যদি ভাবি, সেটাও ইয়েস। তাহলে স্টুডেন্ট সংখ্যা কমার কারণ কী? কমার কারণ এই দুটো কিন্তু কোনোভাবেই বলা যাবে না। 3 নম্বর যেটা বলতে পারো বা বলতে হবে, সেটা যে বর্তমান সময়ে কিন্তু যে ছাত্র সংখ্যা অনুযায়ী শিক্ষক সংখ্যা, এটা কম, নো। 4 নম্বর বিষয় একটা বলতে হবে যে সোশিও ইকোনমিক স্ট্রাকচার যেটা, সেই অনুযায়ী কিন্তু মানুষের সুবিধা নেবার মতো
আর্থিক অবস্থা তৈরি হয়েছে, ফলে তারা কিন্তু বিভিন্নভাবে প্রাইভেট স্কুলে ছাত্রদের ভর্তি করছে। আরেকটা বিষয় 5 নম্বর, যেটা একটা মিথও বলতে পারেন, যে বেশিরভাগ গার্জেন আছে তারা কিন্তু জানে না যে সরকারি বিদ্যালয়ে পড়ালে কী উপকার বা প্রাইভেট বিদ্যালয়ে পড়ালে কী উপকার। তারা জানে না, না জেনেই কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো থাকার জন্য প্রাইভেট স্কুলে ভর্তি করে দিচ্ছে, ফলে এক্ষেত্রে সরকারি বিদ্যালয়ে স্টুডেন্ট সংখ্যা কমছে। নেক্সট যেটা 20 নম্বর, সরকারি বিদ্যালয়ে বর্তমানে কী কী সমস্যা আছে বলে আমার মনে হয়, অর্থাৎ স্টুডেন্ট সংখ্যা কমছে, এটা ছাড়া আর কী সমস্যা আছে, এক্ষেত্রে আপনার ভূমিকা কী হবে বা আপনি কী করতে চাইছেন শিক্ষক হয়ে একটা বিদ্যালয়ের উন্নতির জন্য। আমি পূর্বেই বললাম সরকারি বিদ্যালয়ের সমস্যা বলতে এই মুহূর্তে কিন্তু সমস্যা কিছুই নেই, কারণ পাঠ্যক্রম যথেষ্ট উন্নত, ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট উন্নত, ছাত্রদের যারা গরিব ঘরের স্টুডেন্ট, ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে ইডাব্লিউএস বলছি না, মানে আর্থিকভাবে পিছিয়ে আর কি, সেটা এসসি এসটি ওবিসি হতে পারে, জেনারেল হতে পারে, তাদের ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করা, পাঠ্যপুস্তক দেওয়া হয় ফ্রিতে, পাঠ্যপুস্তক এছাড়া ব্যাগ, জুতো, বই, বিভিন্ন স্কলারশিপ দেওয়া হচ্ছে, ফলে এটি যথেষ্ট উন্নত হয়ে গেছে। মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে বর্তমানে শিক্ষক সমস্যা রয়েছে। এই শিক্ষক সমস্যাটা মেন। এই সমস্যা থাকার জন্য কী হচ্ছে, বেশিরভাগ জায়গায় একজন অন্য সাবজেক্টের টিচার অন্য সাবজেক্ট ক্লাস নিচ্ছে, 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা কী হচ্ছে, যে রিমেডিয়াল ক্লাসগুলোর ব্যবস্থা করা হয় যারা পিছিয়ে পড়ছে কোনো একটা এভালুয়েশন করতে গিয়ে S1 বা S2-তে, তাদেরকে পুনরায় মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য নতুন করে টিচার দেওয়া আর কি, রিমেডিয়াল ক্লাস নেওয়ার জন্য সেটা হচ্ছে না, এই সমস্যা হচ্ছে। এক্ষেত্রে আপনার ভূমিকা কী হবে? অবশ্যই সেই একই ব্যাপার, যে আমি অবশ্যই চাইবো আমার 100% দিয়ে সমস্ত মানে ছাত্র যারা রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, অবশ্যই যারা পিছিয়ে পড়ছে সেই সমস্ত স্টুডেন্টদের আরও সহযোগিতা করা, তাদের কোন জায়গাটা সমস্যা হচ্ছে সেটা তাদেরকে বোঝা, তাদের মতো করে বোঝানো, এবং তারা যাতে পুনরায় মেন স্ট্রিম বলতে অবশ্যই যারা পিছিয়ে পড়ছে তাদের যে পড়াশোনার পূর্বে বললাম রিমেডিয়াল ক্লাস, সেই ক্লাসের মাধ্যমে তাদের পুনরায় মূল স্রোতে আনা যায়, তারা যদি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। কারণ আমরা জানি যে কোনো একটা স্টুডেন্ট যখন কিছু বুঝবে না তখন ক্লাসে দেখবে সে অমনোযোগী হয়ে পড়ছে, যখন সে বুঝবে তখন কিন্তু অমনোযোগী হবে না। কারণ খুব সহজ বিষয় তোমরা ক্লাসে দেখেছো, কোনো একটা বিষয়ে পড়াচ্ছ, 4-5 জন অমনোযোগী, তার অমনোযোগী হওয়ার কারণই হচ্ছে তার ওই বিষয়টা হয় ইন্টারেস্ট নয়, পছন্দ নয়, বা সে বুঝতে পারছে না। এবার পছন্দ নয় তার কারণটা হচ্ছেই সে আসলে বুঝতে পারছে না। সেই জন্য দেখা যায় ইংলিশ ক্লাসে, ম্যাথ ক্লাসে বেশি ছেলে অমনোযোগী হয়ে পড়ে, তার কারণ তারা বুঝতে পারে না। কিন্তু কোনো বাংলা ক্লাসে, কোনো বাংলা যখন গল্প পড়ানো হচ্ছে, তখন তার গল্পটা বোঝানো হচ্ছে, তখন কিন্তু সবাই মনোযোগী হচ্ছে, কারণ তখন তারা গল্পের মতো করে শুনছে, বুঝতে পারছে। ফলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বাচ্চাদেরকে যদি বাচ্চাদের মতো করে বোঝানো হয়, তারা কিন্তু নিশ্চয়ই ক্লাসটাকে ক্লাসের মতো করেই নেবে। যাই হোক, মোটামুটি 20টা প্রশ্ন আলোচনা করলাম। আমি আবারও বলছি, প্রশ্নের উত্তর তোমরা নিজেরা তৈরি করবে, আমি আমার মতো করে বললাম। এবং যেহেতু এটা SSC SLST পরীক্ষা, অর্থাৎ শিক্ষক নিয়োগের পরীক্ষা, ফলে প্রতিটা ক্ষেত্রেই উত্তরটা ঠিক শিক্ষক সুলভ হবে, এবং শিক্ষক পেশাটাকে গুরুত্ব দিতে হবে, শিক্ষকের যে বৈশিষ্ট্য সেটাকে গুরুত্ব দিতে হবে, এবং সেইভাবে উত্তরগুলো বলতে হবে। অন্য পরীক্ষার উত্তরগুলো অন্যরকম হতে পারতো, আলাদা ব্যাপার, কিন্তু এক্ষেত্রে উত্তরগুলো এরকমই হবে।